ক্লাস 10-এ পড়ো বা ক্লাস 9-এ পড়ো বা ক্লাস 8-এ পড়ো, যে কোনো ক্লাসেই পড়ো না কেন তুমি, যদি ত্রিভুজ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি দ্বিতীয়বার ইউটিউব তথা অন্য কোথাও থেকে ত্রিভুজ সংক্রান্ত সমস্যা তৈরি হওয়ার জন্যে ভিডিও দেখতে হবে না। যাদের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সমস্যা রয়েছে বা ত্রিভুজ কি, ত্রিভুজ কত প্রকার এবং ত্রিভুজের সম্বন্ধে যে সমস্ত সংক্রান্ত তথ্যগুলো রয়েছে সেই সমস্ত তথ্যগুলো গুলিয়ে যায়, আজকের ভিডিওটি বিশেষত তাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে তোমাদের প্রত্যেককে স্বাগত আমার নতুন একটি ক্লাসে। আজকের এই ক্লাসটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি ক্লাস। এই ক্লাসের ভিডিওটি দেখে তোমরা সারা জীবনের জন্য ত্রিভুজ সংক্রান্ত সমস্যা থেকে দূর হবে। সুতরাং ত্রিভুজের ভয় দূর করো আর শুরু করো আজকের এই ছোট্ট ম্যারাথন জার্নি। তো সবার প্রথমেই আসবো ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে বা ত্রিভুজের সংজ্ঞায়। দেখো, তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক যে চিত্র রয়েছে তাকে বলা হয় ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি সরল রেখাকে বলা হবে বাহু এবং তিনটি যে কোণ রয়েছে সেই কোণে রয়েছে শীর্ষবিন্দু। তাই এই ত্রিভুজের শীর্ষবিন্দু কটি? তিনটি শীর্ষবিন্দু এবং রয়েছে তিনটি কোণ। এবার আসি, কোণ কাকে বলে? দুটি সরল রেখা যদি কোনো একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়, দুটি সরল রেখা যদি কোনো একটি বিন্দুতে গিয়ে মিলিত হয় তাহলে সেই বিন্দুতে উৎপন্ন যে জ্যামিতিক চিত্র তাকে বলা হবে কোণ। আর ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সংখ্যা হবে তিনটি। আচ্ছা, এই ত্রিভুজের তিনটি কোণের যে সমষ্টি সেটি হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা দুই সমকোণ। দুই সমকোণ যে কোনো ত্রিভুজের, ত্রিভুজ হতে পারে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ হতে পারে সমবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ তার তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে। আচ্ছা, যদি ত্রিভুজের একটি বাহু এ, অপর বাহু বি এবং তৃতীয় বাহু যদি সি হয় তাহলে পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটি বাহুর সমষ্টি। এবং অর্ধ পরিসীমা হবে, যাকে আমরা এস দিয়ে ব্যবহার করি, সেটি হবে এ প্লাস বি প্লাস সি বাই 2। এটি হবে অর্ধ পরিসীমা। আচ্ছা, ত্রিভুজ মূলত দুভাগে ভাগ করা যেতে পারে, এক বাহু ভেদে, দুই কোণ ভেদে। দেখো, বাহু ভেদে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি ত্রিভুজকে। কটি? তিনটি। খাতা কলম বের করে ভিডিওটি দেখো এবং প্রত্যেকটি পয়েন্ট খুঁটে খুঁটে লিখে নাও। বাহু ভেদে আমরা ভাগ করব সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ওকে, তারপরে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবং অপরটি থাকবে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে, সেটি হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রথমেই সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ
তারপরে আসব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, অবশেষে আসব স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। দেখো, মূলত আমরা দুটি ভাগে ভাগ করলাম, বাহুভেদে এবং কোণ ভেদে। বাহুভেদে কি? সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান। যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এবং বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় বা প্রত্যেকটি বাহু অসমান তাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ যাকে বলবো সেটি হবে যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। এবং সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের অন্তত একটি কোণের মান 90 ডিগ্রি। অন্তত একটি কোণের মান 90 ডিগ্রি। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ অন্তত 90 ডিগ্রি থেকে বেশি তাকে বলবো স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বেশি বা বড় কোণ। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসব একটি প্রশ্নে। ছোট্ট একটি প্রশ্ন প্রত্যেকের জন্য। দেখো, একটি সমকোণী ত্রিভুজ, প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা দেখো ভালো করে। একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণ সমকোণ থাকতে পারে কি? উত্তর হবে না। উত্তর হবে না। কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় আর অন্য কোণ সমকোণ হয় না। অর্থাৎ একটির বেশি যদি সমকোণ হয় তাহলে সেটি ত্রিভুজই হবে না। কি হবে না? ত্রিভুজ হবে না। তাহলে একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ দুটি হতে পারে না। কারণ কি? কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, এরপরের টপিকে আসব যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন দুটি বাহু সমান বা দুটি বাহু একই পরিমাপ, অর্থাৎ এটা যদি 5 সেমি হয় এটাও 5 সেমি, তাহলে এটিকে বলবো সমকোণী। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি কোণ থাকে পড়ে সেই দুটি কোণও সমান হয় এবং তাদের মান কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি করে হয়। কত ডিগ্রি করে হয়? 45 ডিগ্রি করে হয়। কেন? কেননা 180 ডিগ্রি হতে গেলে 90 যোগ 45 যোগ 45 180 ডিগ্রি হয়ে যায়। ওকে, আচ্ছা, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান, তাহলে প্রতিটি বাহু যদি সমান হয় তাহলে প্রতিটি কোণ কি হবে? সমান হবে। যেহেতু প্রতিটি বাহু সমান অতএব প্রতিটি কোণ সমান। অতএব প্রতিটি কোণ 60 ডিগ্রি করে হবে, তাই না? কারণ 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হলো? 180 ডিগ্রি। আচ্ছা, এরপরের পয়েন্টে আসবো
মধ্যমা। মধ্যমা দেখো, মধ্যমা কি জিনিস? মধ্যমা হচ্ছে কোনো ত্রিভুজের কোনো কৌণিক বিন্দু থেকে বা শীর্ষবিন্দু থেকে বা কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে, তাহলে এখানে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, এটা যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয়, তাহলে এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা হচ্ছে মধ্যমা। কি বলবো? মধ্যমা। যে কোনো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাই হলো ওই ত্রিভুজের মধ্যমা। তাহলে এসি বাহুর মধ্যবিন্দু ধরো ই এবং এবি বাহুর মধ্যবিন্দু ধরো এফ, তাহলে বিসি বাহু বি বিন্দু থেকে এসি বাহুর ওপর ই বিন্দুতে এবং সি বিন্দু থেকে এবি বাহুর উপর এফ বিন্দুতে যে সরল রেখাগুলি যাচ্ছে সেগুলি হচ্ছে মধ্যমা। এডি বিই এবং সিএফ হলো ত্রিভুজ এ বি সি এর মধ্যমা। এখন বিষয় হচ্ছে, এই যে তিনটি মধ্যমা আমরা দেখলাম, এই তিনটি মধ্যমা কিন্তু অবশ্যই একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ক্রস করেছে। এই বিন্দুকে বলবো ভর কেন্দ্র। কি বলবো? ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র কাকে বলবো? যে কোনো ত্রিভুজের মধ্যমাগুলি যে বিন্দুতে স্পর্শ করে বা যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ওই ত্রিভুজের ভর কেন্দ্র। বোঝা গেল? এখানে জি বিন্দু হলো ভর কেন্দ্র। আচ্ছা, একটি ত্রিভুজের মধ্যমা, আমি আরেকটা ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। একটি ত্রিভুজের মধ্যমা সেই ত্রিভুজটিকে সমান দু খণ্ডে খণ্ডিত করে, সমান দু খণ্ডে ছোট ছোট ত্রিভুজে বিভক্ত করে বা খণ্ডন করে। ওকে, অর্থাৎ এই একটা খণ্ড, এই একটা খণ্ড। আচ্ছা, এবার এর পরের টপিকগুলো আলোচনা করছি। দেখো, এর পরের টপিকগুলো হলো সাধারণ সূত্র বা ত্রিভুজের যে অন্তিম পর্যায়ে আসছি, যে অন্তিমভাবে যে সূত্রগুলো তৈরি করা হয়েছে, এই যে সমস্ত তথ্যগুলো থেকে, সেই তথ্যগুলো থেকে সাধারণ কিছু সূত্র তৈরি হয়েছে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি ভূমি এবং উচ্চতা জানা থাকে, যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানা থাকে, ধরো ভূমি ধরো মনে করো এক্স এবং উচ্চতা এইচ, তাহলে ওই ত্রিভুজের আমরা কি বলতে পারি? ক্ষেত্রফল জানতে পারি। কি জানতে পারি? ক্ষেত্রফল। আমরা বলবো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, যদি ভূমি এবং উচ্চতা জানা থাকে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের সাধারণ সূত্রগুলির মধ্যে এটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট সূত্র, যে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, আচ্ছা, এবার এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে যদি ভূমি সমান সমান লিখি, তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই উচ্চতা। আবার আমরা বলতে পারবো উচ্চতা সমান সমান 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো,
এক্ষেত্রে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কি হবে ভূমি ইন্টু লম্ব। কেন লম্ব? কারণ কারণ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে কি হবে ভূমির উপর লম্বকে ভূমির ওপর লম্বকে ত্রিভুজের কি বলবো উচ্চতা বলবো। এবার আমরা উচ্চতার জায়গায় কি বসালাম লম্ব, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটি তার লম্ব সেটি তার উচ্চতা, কারণ লম্বটাই হলো তার উচ্চতা, এই বাহুটা। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা কনক্লুশনে আসতে পারি। অতএব ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুটি বাহুর গুণফল, দুটি বাহুর গুণফল। ওকে, আচ্ছা আচ্ছা সমকোণী ত্রিভুজ থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। দেখো আমরা কি জানি সমকোণের বিপরীত বাহুটি কি হবে অতিভুজ, কি হবে অতিভুজ, এবং সমকোণ সংলগ্ন যে দুটি বাহু রয়েছে সেটি আমরা কি বলবো, একটি হচ্ছে ভূমি ভাববো ভূমি, আর একটি কি ভাববো লম্ব। আচ্ছা তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি তার স্কয়ার, তাই তো? আচ্ছা এখন এখান থেকে কিন্তু লম্ব ভূমি অতিভুজ কি করে কিভাবে কি করতে হয় সেটা আমরা জানি, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি যে অতএব লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আবার বলতে পারি এরকম যে ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ওকে, আচ্ছা এখন এর পরের স্টেপে যাব। এরপরে আমাদের কি জানতে হবে দেখো, ধরো একটি ত্রিভুজের ABC একটি ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অসমান, তাকে কি বলবো বিষমবাহু ত্রিভুজ। মনে করো ত্রিভুজ ABC একটি বিষমবাহু ত্রিভুজ যার ABC তিনটি বাহু। অতএব আমি বলতেই পারি যে পরিসীমা সমান সমান A প্লাস B প্লাস C। অতএব আমরা একটু আগে পড়লাম অর্ধপরিসীমা সমান সমান A প্লাস B প্লাস C বাই 2, যেটাকে আমরা S আকারে লিখছি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অতএব ক্ষেত্রফল সমান সমান রুট ওভার S ইন্টু S মাইনাস A
এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, অর্থাৎ সূত্রটা কি দাঁড়াবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, অর্থাৎ অর্ধপরিসীমা ইন্টু অর্ধপরিসীমা মাইনাস এ বলতে একটা বাহু, এবং অর্ধপরিসীমা মাইনাস বি দ্বিতীয় বাহু, অর্ধপরিসীমা মাইনাস সি তৃতীয় বাহু। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটু অ্যাডভান্সে যদি যাওয়া যায় তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারি, সেটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল। মনে করো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই চিহ্ন দিয়ে বোঝাই, ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা ত্রিভুজ চিহ্ন দিয়ে বোঝাই। আচ্ছা, ধরো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হলো বা জানা আছে, অর্ধপরিসীমা সমান সমান এস, তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ সেটিকে আর ধরবো। তাহলে এই তিনটির মধ্যে সম্পর্ক কি হবে, এই তিনটির মধ্যে সম্পর্ক হবে ক্ষেত্রফল সমান সমান অন্তবৃত্তের ব্যাসার্ধ গুণন অর্ধপরিসীমা। এটি হচ্ছে সেই অ্যাডভান্স লেভেলের সূত্রটি। আচ্ছা, এরপরে আরও বিষয় আছে, আমরা জানবো এরপরের স্টেপে। ওকে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং খাতা কলম করে যে নোটসটি তৈরি করছো সেটি ভালো করে তৈরি করো, যাতে পরবর্তীতে তোমার প্রবলেম না হয়। ওকে, আচ্ছা, এরপরে আসবো সমবাহু ত্রিভুজ। কি আসবো, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের উচ্চতা, প্রথম সূত্র হবে উচ্চতা, প্রথম সূত্র হবে উচ্চতা, উচ্চতা সূত্র হবে রুট ওভার 3/2 ইন্টু বাহু। দ্বিতীয় সূত্র হবে পরিসীমা, পরিসীমা সূত্র হবে 3 ইন্টু বাহু। কারণ কি, সমবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহু সমান, তাহলে 3 ইন্টু বাহু। আচ্ছা, তৃতীয় সূত্র হবে ক্ষেত্রফল, এর সূত্র হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। 4 নম্বর সূত্র হবে পরিব্যাসার্ধ। আসবো পরিব্যাসার্ধ কাকে বলে কি বলে আমি ভালো করে বুঝিয়ে দেব, ঠিক আছে। পরিব্যাসার্ধের সূত্র হবে 2/3 ইন্টু মধ্যমা। তাহলে আমি একটু আগে মধ্যমা কাকে বলে, মধ্যমা কি জিনিস আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, 5 নম্বর সূত্র হবে অন্তব্যাসার্ধ, এটির সূত্র হবে 1/3 ইন্টু মধ্যমা। তাহলে ভালো করে বোঝো, সমবাহু ত্রিভুজের যে উচ্চতা রয়েছে সেটি হবে √3/2 ইন্টু বাহু, পরিসীমা হবে 3 ইন্টু বাহু, ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, পরিব্যাসার্ধ হবে 2/3 ইন্টু মধ্যমা, অন্তব্যাসার্ধ হবে 1/3 ইন্টু মধ্যমা। পরিব্যাসার্ধ কাকে বলে, দেখো, পরিব্যাসার্ধ কোন ত্রিভুজের পরিব্যাসার্ধ কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করলে সেই সমদ্বিখণ্ডক দুটি যে বিন্দুতে ক্রস করে সেখানে কেন্দ্র ধরে বৃত্ত যদি আঁকি তাহলে সেই বৃত্তের কি হবে, পরিধি সেই ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলি রয়েছে সেই বিন্দুগুলি দিয়ে যাবে, আর সেই বৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটি হবে পরিব্যাসার্ধ। ভালো করে বোঝো।
আমি কিন্তু এখানে ডট ডট করে ভালো করে বুঝিয়ে দিলাম। ওকে, দেখো এই যে বিন্দুটি হবে, অর্থাৎ আমি ধরো মনে করো যে এ বি এবং সি ত্রিভুজের এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম এখান থেকে এই পর্যন্ত, এবং এই এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম। এই যে বিন্দু এখান থেকে আমি এই কেন্দ্র বরাবর, এই কেন্দ্র থেকে আমি এই এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করার পরে যে ব্যাসার্ধ উৎপন্ন হচ্ছে সেটিকে বলা হবে পরিব্যাসার্ধ। বোঝাতে পারছি? আচ্ছা, এরপরে আরেকটি তথ্য তোমাদের দেব, সেটি হলো, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তবু একটু ধৈর্য সহকারে দেখো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি x গুণ হয়, তবে কি হবে? তবে ক্ষেত্রফল, তবে কি হয়ে যাবে? x স্কয়ার গুণ বেড়ে যাবে। তবে ক্ষেত্রফল x স্কয়ার গুণ হবে। অর্থাৎ ভালো করে বোঝো, অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 এত গুণ বেড়ে যাবে, ওকে। আচ্ছা, এখানে আরো কিছু ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই। মনে করো সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, ধরো লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, অতিভুজ হবে 5। কিরকম বিষয়টা, সম্পর্কটা দেখো, 3 স্কয়ার যোগ 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। ওকে, এরপরে আসি 6 স্কয়ার যোগ 8 স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার। তারপরে আসবো 9 স্কয়ার যোগ 12 স্কয়ার ইজ ইকুয়াল টু 15 স্কয়ার। আচ্ছা, এর পরেরটা তোমরা সবাই বলো তো, যদি 12 স্কয়ার হয় প্লাস 16 স্কয়ার হয় ইজ ইকুয়াল টু কত স্কয়ার হবে? বলো 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 বলো, অবভিয়াসলি 20 স্কয়ার। আচ্ছা, এরপরে আমি আর একটা তোমাদের দেই, 15 স্কয়ার যোগ 20 স্কয়ার সমান সমান 25 স্কয়ার। ওকে, এখানে কিছু একটু ব্যতিক্রমী আছে, সেটা হচ্ছে 12 স্কয়ার যোগ 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 13 স্কয়ার হবে। ওকে, দেখো 12 12 কত হয়? 144, 5 5 কত? 125, সরি 25। তাহলে এটা যোগ করলে পারে 13 যে স্কয়ার হবে 169, সেটি কিন্তু দাঁড়াবে। ওকে, আর একটা ব্যতিক্রম কি আছে? 24 স্কয়ার যোগ 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 26 স্কয়ার। বোঝাতে পারছি? দেখো কি করে আসবে আমি ভালো করে বিশ্লেষণ করে বলছি একটু পরেই। আর একটা কি ব্যতিক্রম আছে? 24 স্কয়ার যোগ 7 স্কয়ার ইজ ইকুয়াল টু 25 স্কয়ার। দেখো, বিশ্লেষণ করলে তোমরা ভালো করে দেখতে পাবে যে এখানে কিন্তু 3 তিরিক্ষে 9, 4 4 16, 9 আর 16 যোগ করলে কত হয়? 25, অর্থাৎ 5 স্কয়ার মিলল এটা। 6 6 36 এবং 8 8 64, তাহলে 36 আর 64 যোগ করলে কত হয়? 100, যেটি হচ্ছে 10 স্কয়ার, এটিও মিলল। 9 নং 81 এবং 12 12 144, এই 81 এবং 144 যোগ করলে 15 যে স্কয়ার হয় 225, তাই তো? 15 স্কয়ার কত হয়? 5 5 25 আর 2 অক্ষে 2, 225, এটি হবে। 12 স্কয়ার করলেও তাই হচ্ছে, 20 স্কয়ার হচ্ছে এখানে, এর ক্ষেত্রেও তাই হচ্ছে। বাড়িতে তোমরা মিলিয়ে মিলিয়ে দেখবে। ওকে, আর ব্যতিক্রমী যে 3টে রয়েছে সেই 3টে কিন্তু আমি তোমাদের বলে দিলাম। ওকে, আচ্ছা, বেশ, স্ক্রিনশট নিয়ে নাও যারা ভিডিওটি দেখছো, এখনো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছো তারা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের জন্য কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি, সেই প্রশ্নগুলো তোমাদের দেব, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো, যাদের ভালো লেগেছে একটি অবশ্যই লাইক করবে, একটি শেয়ার করবে বন্ধুদের কাছে, এবং যাদের এই ভিডিওটি
দেখে উপকৃত মনে হচ্ছ বা যাদের এখনও ত্রিভুজ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদেরকে ভিডিওটা পাঠাও, তোমার ফ্যামিলিতে কেউ যদি থাকে তাকে পাঠাও অবশ্যই। ঠিক আছে, আমি তোমাদের জন্য কিছু স্পেসিফিক প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম প্রশ্ন হলো একটি স্থূলকোণী ভালো করে বুঝবে, স্থূলকোণী ত্রিভুজের একটি স্থূলকোণী ত্রিভুজের অন্য দুটি কোণ বলতে এখানে সেই অ্যাঙ্গেলটাকে বোঝানো হচ্ছে। দুটি কোণ কি কোণ বলা হয়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটি? ওকে। তৃতীয় প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, কোন ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। এটা কিন্তু বাহু ভেদে বের করবে, হ্যাঁ, বাহু ভেদে। আচ্ছা, চতুর্থ প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, মধ্যমা কাকে বলে? ওকে। আচ্ছা, একটি ত্রিভুজে কটি মধ্যমা? একটি ত্রিভুজের কটি মধ্যমা? আচ্ছা, এরপরে মধ্যমা বিন্দুগুলি যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ তিনটি লিখবে, তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তার নাম কি? ওকে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। 7 নম্বর প্রশ্ন রেখেছি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি? আচ্ছা, 8 নম্বর প্রশ্ন রেখেছি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 9 নম্বর রেখেছি, একটি ত্রিভুজের দুটি কোণের প্রতিটি কোণ সমকোণ হতে পারে কি? হ্যাঁ কি না উত্তর। ঠিক আছে, লাস্ট এবং 10 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে একেবারে সহজ এবং একেবারে ইজি প্রশ্ন। সেটি হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি কোণ সমকোণ, তাকে কি
ত্রিভুজ বলে। দেখো আমার হাতের লেখাটা এখনো সুন্দর হয়ে ওঠেনি, কারণ আমি এই এই বোর্ডে খুব প্রথম লেখা শুরু করেছি, একেবারে প্রথম প্রথম লেখা শুরু করেছি, প্র্যাকটিস হচ্ছে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে, হ্যাঁ, এই ভিডিও যদি আমি করতে থাকি, তোমাদের জন্য ক্লাস নিতে থাকি, আমার হাতের লেখা অবশ্যই ভালো হবে। তো একটু ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, এগুলো হোমওয়ার্ক করো এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে কে কতটুকু বুঝেছো, আর কারো কোথাও যদি প্রবলেম থাকে এখনও, তবুও আমাকে জানাবে। ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে অনেক। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।